আগামী 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচটিকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা। এই ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা এবং দল হিসাবে সিঙ্গাপুর কেমন, তাই আজকে আমরা বিশ্লেষণ করব। আমরা শুরুতেই সিঙ্গাপুরের খেলোয়াড়দের সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। শুরুতেই ইউজাউন মাহবুব 34 বছর বয়সী গোলকিপার, খেলেছেন 57টি ইন্টারন্যাশনাল ম্যাচ। ইকরাম আজমান ডিফেন্ডার অথবা রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন। ইরফান নাজিব 25 বছর বয়সী ডিফেন্ডার, 5টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন 1টি গোল। লিওনেল তান 15টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন 3টি গোল। সাফওয়ান বাহাউদ্দিন সর্বোচ্চ ম্যাচ খেলেছেন 121টি, ডিফেন্সিভ মিডফিল্ডার, করেছেন 14টি গোল। আমিরুল আদিল এই সেন্টার ব্যাক, খেলেছেন 29টি আন্তর্জাতিক ম্যাচ। স্টুয়ার্ট এই ডিফেন্সিভ মিডফিল্ডার থাইল্যান্ডের ক্লাবের হয়ে খেলে থাকেন। ফারিস রামিন এই অ্যাটাকিং মিডফিল্ডার 86টি ম্যাচ খেলে করেছেন 15টি গোল। গ্লেন ক্যাহো 25 বছর বয়সী এই লেফট ব্যাক এখন পর্যন্ত 16টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। রায়হান স্টুয়ার্ট, উনি হ্যারি স্টুয়ার্টের ভাই, খেলেছেন মাত্র 2টি আন্তর্জাতিক ম্যাচ। শাহ শাহরিন 25 বছর বয়সী এই মিডফিল্ডার 27টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন 1টি গোল। হামি শাহিন খেলেছেন 27টি ইন্টারন্যাশনাল ম্যাচ। কিয়োগা নাকামুরা ক্ষিপ্রগতির এই মিডফিল্ডার 7টি ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন 2টি গোল। হ্যারি সারুন ডিফেন্সিভ মিডফিল্ডিং পজিশনে খেলে থাকেন। শাহওয়াল আনোয়ার সিঙ্গাপুরের এই স্কোয়াডে সর্বাধিক গোল করা খেলোয়াড়, এখন তো করেছেন 18টি ইন্টারন্যাশনাল গোল। এলহান ফান্দি 22 বছর বয়সী এই স্ট্রাইকার 11টি ম্যাচ থেকে করেছেন 2টি গোল। আমরা এখন সিঙ্গাপুরের খেলা শেষ 5টি ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব। শুরুতেই সিঙ্গাপুর মালয়েশিয়া ম্যাচ। সিঙ্গাপুরের থেকে বেশ এগিয়ে থাকা মালয়েশিয়ার সাথে লাস্ট ম্যাচটি তারা ড্র করেছে। দলটির ফরমেশন ছিল 4-1-4-1। এরপরের ম্যাচটি হচ্ছে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে থাকা ভিয়েতনামের সাথে, তারা 2-0 গোলে হেরে যায়। এই ম্যাচটিতে দলটির ফরমেশন ছিল 4-2-3-1। একই ফরমেশনে খেলে পরের ম্যাচে ভিয়েতনামের কাছে সিঙ্গাপুর হেরে যায় 3-1 গোলে। গত মাসেই নেপালের সাথে খেলেছে সিঙ্গাপুর। ম্যাচে সিঙ্গাপুর 0-1 গোলে হেরে যায়। এই ম্যাচে ফরমেশন ছিল 4-3-2-1। এই ম্যাচে সিঙ্গাপুর 64% বল পজিশনিংয়ে এগিয়ে ছিল। নেপালের সাথে হওয়া এই ম্যাচটিতে সিঙ্গাপুর বেশ কিছু আক্রমণ করলেও কোনো গোল আদায় করতে পারেনি। প্রকারান্তে নেপাল বেশ কিছু সুযোগ সৃষ্টি করে এবং তারা 1টি গোল আদায় করে নেয়। এই ম্যাচটিতে সিঙ্গাপুরের ডিফেন্সের বেশ কিছু ফাঁকফোকর উঠে আসে। রিসেন্টলি সিঙ্গাপুর খেলেছে হংকংয়ের সাথে, ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। এই ম্যাচটিতেও সিঙ্গাপুর 4-3-2-1 ফরমেশনেই খেলেছে। নিজেদের ঘরের মাঠের সুবিধা নিয়ে সিঙ্গাপুর এই ম্যাচেও বল পজিশনিংয়ে যথেষ্ট এগিয়ে ছিল। হংকং ম্যাচে সিঙ্গাপুর বেশ আক্রমণাত্মক খেলাই খেলেছিল এবং কি তারা একটি ভালো সুযোগও আদায় করে নিয়েছিল, যদিও তা থেকে তারা গোল আদায় করতে পারেনি। অপরদিকে হংকং দ্বিতীয় আর্ধে সিঙ্গাপুরকে বেশ চাপে রেখেছিল এবং বেশ কিছু আক্রমণ তারা করে দ্বিতীয় হাফে। 2টা ম্যাচ যদি আমরা বিশ্লেষণ করি, দেখব বাংলাদেশের মতো সিঙ্গাপুরও সেকেন্ড হাফে কিছুটা স্লো হয়ে যাচ্ছে। আমরা যদি সিঙ্গাপুরের টিমটার দিকে দেখি তাহলে বলতেই হয় এরা যথেষ্ট ব্যালেন্স টিম। কিছুটা রক্ষণাত্মক ফরমেশনে খেললেও এদের স্ট্রাইকার ও মিডফিল্ডারদের নিয়মিত গোল করার অভ্যাস রয়েছে। গত ম্যাচের 13 জনকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে অরিজিন খেলোয়াড় ছিল 6 জন। এই দলে জাপানি বংশোদ্ভূত খেলোয়াড় ছিল কিয়াগুরা নাকামুরা, এ পর্যন্ত 7টি ম্যাচ খেলে করেছেন 2টি গোল। তারাও ছিলেন দক্ষিণ আফ্রিকান ইহলান ফান্দি, 3 ম্যাচে রয়েছে 2টি গোল। কলেজ থেকে এসেছেন স্টুয়ার্ট ব্রাদার্স। নাইজেরিয়ান বংশোদ্ভূত
রাসাক হাকিম আছেন এই দলে। এছাড়াও রয়েছেন এহলান ফান্দির ভাই এহসান ফান্দি। এহসান ফান্দি ৩৮টি ম্যাচ খেলে ১৯টি গোল করেছেন। সম্ভবত উনি আগামী জুনে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন। আরও একজন ব্রিটিশ অরিজিন খেলোয়াড় নিয়ে খুব আলোচনা চলছে, তার নাম হচ্ছে হ্যারি বার্টি উইস্টল। যদিও উনি খেলবেন এই বিষয়টা কনফার্ম না, তারপরেও ওনার প্রোফাইলটা অনেক হাই, অলমোস্ট হামজার কাছাকাছি ওনার প্রোফাইল। উনি গত সিজনে খেলেছেন অক্সফোর্ড সিটির হয়ে। এর আগে উনি উলভার হ্যাম্পটন ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। তাই এই কথা বলাই যায় বাংলাদেশের সামনে একটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমার দৃষ্টিতে ভারতের চেয়েও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আগামী ১০ই জুন।